লাইভ অন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিটের তীব্র প্রতিযোগিতাপূর্ণ ব্যবসা শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 2025 থেকে 26 শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট ভর্তি প্রোগ্রাম। তো আমরা দেখতে পেয়েছি যে আমাদের হাতে কিছুক্ষণ আগে আমরা প্রশ্নপত্রটা বুঝে পাইছি এবং আমরা দেখলাম খুব চমৎকার একটা প্রশ্নপত্র হয়েছে এবং পুরো প্রশ্নের সমাধান নিয়ে ইউসিসি গ্রুপ আজকে হাজির হয়ে গিয়েছে প্রতি বছরের ধারাবাহিকতায়। এবং শুরুতে আমরা বলে রাখি যে ইউসিসি লেকচার শিট এবং হাইলাইটস এবং বই থেকে আমরা বলতে পারি যে আলহামদুলিল্লাহ অন্তত প্রায় শতভাগ কমন পড়েছে। যেহেতু আমরা এখানে তিনজনই আছি, আমি রায়হান বোরহান, আমার সাথে আছে আমি মোহাম্মদ ইমন হোসেন ইমন স্যার আছেন এবং আমি হচ্ছে রানা স্যার, তোমাদের সবার রানা স্যার আছেন। ঠিক আছে, সো আমরা মূলত যেহেতু ইংরেজি বিভাগের ক্লাস নিয়ে থাকি, আমরা দেখতে পাচ্ছি ইংরেজি প্রশ্নগুলো আমাদের সমস্ত বই, লেকচার শিট এবং হাইলাইটস থেকে প্রায় শতভাগই কমন এসেছে এবং শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্ত, খুবই খুশি। তো শুরুতেই আমাদের ভয়েসটা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, যদি হ্যাঁ দেখতে পাচ্ছেন কিনা সেটা একটু কমেন্ট করে আমাদেরকে একটু জানাবেন যে ভয়েস কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে এখন প্রায় 40+ পার্টিসিপেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছে অলরেডি ইতিমধ্যেই। তো আমরা কি স্যার তাহলে শুরু করব কিনা? আমরা একটু প্রশ্ন নিয়ে একটু কথা বলি, এর মধ্যে সব একটু জয়েন দিই। আচ্ছা স্যার, এই যে প্রশ্নটা হলো, আমার প্রথম প্রশ্ন হচ্ছে ইমন স্যারের কাছে, যে আমরা দেখতে পাচ্ছি যে গত বছরে গ ইউনিটের যেই 12টা প্রশ্ন ছিল, এমসিকিউ প্রশ্ন ছিল, সেটার সাথে এই বছরের যে 12টা প্রশ্ন আপনি যদি কম্পেয়ার করেন তাহলে আপনার মূল্যায়নটা কেমন, সেটা যদি একটু বলতেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে যে পরীক্ষাটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের, আমরা বরাবর দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট কিন্তু সকল যে সাবজেক্টগুলো আছে সকল সাবজেক্টকে গুরুত্ব দিয়ে কিন্তু প্রশ্ন করে। সো আজকের যে প্রশ্ন আমরা দেখলাম এবং গতবারের যে প্রশ্ন ছিল প্রায় একই রকম, একই ক্যাটাগরি। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রামার অংশটাকে গুরুত্ব দিয়েছে এবং একই সাথে মুখস্থ যে অংশটুকু আছে এগুলোকে কিন্তু গুরুত্ব দিয়েছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমরা যেটা জানি সি ইউনিটে কিন্তু টেক্সট বুক থেকে প্রশ্ন কিন্তু হয় না, বাট এবার কিন্তু টেক্সট বুক থেকে সি ইউনিটে সরাসরি দুটি প্রশ্ন দিয়েছে, একটি রিটেনে এবং একটি হচ্ছে এমসিকিউতে। আমরা প্রশ্ন যখন সলভ করতে যাব তখন অবশ্যই পেয়ে যাবো। আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় গতবার স্ট্র্যাটেজি ফলো রেখেছে এবং একই প্যাটার্নই ফলো করেছে। আচ্ছা, তো আমার পরের প্রশ্নটা হচ্ছে আমাদের সোহেল রানা স্যারের কাছে, যে আমাদের যেই ইংরেজি প্রশ্নটা আমরা দেখলাম, আমাদের প্রত্যেকে একটা ধারণা ছিল যে টেক্সট বুক থেকে কমার্সে কোনো প্রশ্ন হবে না, কিন্তু সেই ধারাবাহিকতা ঢাকা বিশ্ববিদ্যালয় গ ইউনিট এবছর ভেঙে দিয়েছে এবং এই ব্যাপারে আপনার আসলে অভিমতটা আমরা জানতে চাই, বা পরবর্তী বছর শিক্ষার্থীরা যখন প্রস্তুতি নেবে তাদের কি করা উচিত। আচ্ছা, ধন্যবাদ রায়ন স্যারকে। আসলে আমরা কিন্তু বিগত বছরগুলোতে যখন আমরা ক্লাসে পড়িয়েছি, এখানে যারা সম্মানিত শিক্ষক আছেন, আমরা কিন্তু আসলে টেক্সট বুকে যে আসলে কমার্সে প্রশ্ন আসে না, এই যে একটা ভুল ধারণার মধ্যে কিন্তু আমাদের শিক্ষার্থীরা থাকতো। বরাবরই আমরা যারা ইউসিসিতে আছি, আমরা কিন্তু কমার্সের ক্ষেত্রেও আমরা কিন্তু আমাদের যে হাইলাইট সেখানে কিন্তু একবারে সর্বশেষ অংশে আমরা কিন্তু মেনশন করেছি এবং আমাদের যে পরিচালক স্যার তার যে কথার মধ্যে কিন্তু আছে যে অবশ্যই তোমরা যারা কমার্সের শিক্ষার্থী তারা কিন্তু মানবিক বিভাগের যে হাইলাইট এবং যে টেক্সট বুক সেটি তোমরা কিন্তু দেখে যাবে। সো কাজেই যারা এই স্ট্র্যাটেজি ফলো করেছো, আমার মনে হয় তারা সেই টেক্সট বুকের দুটি প্রশ্ন এবছর আনসার করতে পেরেছো। কোন দুটি প্রশ্ন সেই পর্যন্ত দেখার জন্যে আমরা চমক নিয়ে আসছি তোমাদের সাথে। একটু কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে পারবে যে কোন দুটি প্রশ্ন আসলে টেক্সট বুক থেকে এসছে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো, কমার্স ফ্যাকাল্টি কিন্তু প্রতি বছরই যেটা করে থাকে, মেমোরাইজিং অংশে কিন্তু গুরুত্ব দিয়ে থাকে। তো তারই ধারাবাহিকতা এবছরও এর ব্যতিক্রম ঘটেনি, মেমোরাইজিং অংশ থেকে সর্বোচ্চ প্রশ্ন এসছে। ধন্যবাদ রায়ন ভাইকে। ঠিক আছে, ওকে, তাহলে আসেন আমাদের আজকের প্রশ্নপত্র বিশ্লেষণ করা শুরু হোক। আমরা আসলে সবাই অধৈর্য হয়ে অপেক্ষা করতেছে যে সঠিক উত্তর কোনটা এবং কেন। তো আমরা খুব দ্রুত বলে যাচ্ছি, আমাদের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ ব্যবসা শিক্ষা অনুষদ আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষা 2025 থেকে 26 সেশন। তো আজকে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছো তাদের ইংরেজি প্রশ্ন নাম্বার 13 থেকে শুরু, 1 থেকে 12 পর্যন্ত বাংলার প্রশ্ন ছিল আর 13 থেকে 24 পর্যন্ত ইংরেজি প্রশ্ন। তো আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল, আমরা ক্লাসের মধ্যে বারবার করে বলেছিলাম যে কন্ডিশনাল সেন্টেন্স, আমরা জানি না যে কেন এত ইম্পর্টেন্ট, এটা এবছরও আসার প্রবাবিলিটি আছে এবং কন্ডিশনাল সেন্টেন্স থেকে কিন্তু প্রশ্ন এসেছে।
আমরা দেখতেই পাচ্ছি এখানে ইফ যুক্ত যে ক্লজটা এটা তোমার পারফেক্ট টেন্সে আছে, তার মানে অবশ্যই মোডালটাও কিন্তু মোডালের পারফেক্ট ফর্মেই হবে। এবং ওদিক থেকে চিন্তা করলে এখানে সঠিক উত্তর অবশ্যই অপশন নাম্বার সি। অনেকে ভুলবশত অপশন নাম্বার বি দাগিয়েছো, কিন্তু আমাদেরকে চেক করতে হবে লাস্টে যেহেতু ইন্টারোগেটিভ সাইন আছে, তার মানে এটা একটা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন। প্রিন্সিপাল ক্লজটা যদি ইন্টারোগেটিভ না হতো তাহলে লাস্টে তো আর ইন্টারোগেটিভ সাইন থাকতো না, তার মানে আমাদের প্রথম ক্লজটাকে অবশ্যই ইন্টারোগেটিভ ফর্মেই ফেলতে হবে। এবং ওদিক থেকে চিন্তা করলে আমাদের সঠিক উত্তর অবশ্যই নিঃসন্দেহে অপশন নাম্বার সি। কারা কারা সি দাগিয়েছো কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাও। ওকে, এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। The fox, even though it dash, jumped over the dog. আমরা জানি যে ইভেন দো বা অল দো দ্বারা একটা কন্ট্রাস্ট তৈরি করা হয়, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ একটা কন্ট্রাস্ট তৈরি করা হয়, বৈপরীত্য তৈরি করা হয়, অর্থের বৈপরীত্য তৈরি করা হয়। এদিক থেকে যদি আমরা ক্লজটার দিকে একটু তাকাই, প্রিন্সিপাল ক্লজটার দিকে, দ্য ফক্স জাম্পড ওভার দ্য ডগ, অর্থাৎ একটা শেয়ালের কথা বলা হচ্ছে, সে কুকুরের ওপর দিয়ে সে লাফ দিয়ে চলে গেছে। সে যে লাফ দিয়ে চলে গেছে, কিন্তু কুকুরটা কিন্তু অসুস্থ ছিল, সে কিন্তু ইনজুর্ড অবস্থায় ছিল। তো সেটাই কিন্তু দেখো অপশনগুলো থেকে আমরা যদি চিন্তা করি, অপশন নাম্বার বিতে প্রেজেন্ট টেন্স দেওয়া আছে, বাট মূল ক্লজটা কিন্তু পাস্ট টেন্সে ছিল। অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজটাকেও পাস্ট টেন্সেই রাখতে হবে। ওদিক থেকে অবশ্যই উত্তর অপশন নাম্বার সি। It was injured. The fox, even though it was injured, jumped over the dog. অর্থাৎ যদিও তোমার ফক্সটা হচ্ছে তোমার ইনজুর্ড ছিল, তারপরও সে কিন্তু ডগের উপর দিয়ে জাম্প করে চলে গেছিল। ওকে, সো আমাদের এখানে 12টা প্রশ্ন আছে, আমি 3টা প্রশ্নের অ্যান্সার বলছি, এরপরে আরও 3টা প্রশ্নের অ্যান্সার বলবেন আমাদের এখানে ইমন স্যার বলবেন, তারপরে অবশিষ্ট মেমোরাইজিং পার্ট নিয়ে সোহেল স্যার কথা বলবেন। সো আমাদের লাস্ট যে কোয়েশ্চেনটা, 15 নম্বর যে কোয়েশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, আওয়ার কান্ট্রি সাইড ইজ ডিসঅ্যাপিয়ারিং অ্যাট অ্যান্ড ড্যাশ রেট। অস্বাভাবিক হারে আমাদের কান্ট্রি সাইডে যে এলাকাটা আছে আয়তনটা কিন্তু কমে যাচ্ছে। যদি কোনো একটা জায়গার আয়তন কমে যায়, এটা কিন্তু অবশ্যই ভালো কোনো সংবাদ না, এটা কিন্তু একটা দুঃসংবাদ। এই দুঃসংবাদটাকেই কিন্তু আমরা বলবো যে অ্যালার্মিং নিউজ। কি বলবো আমরা? এটাকে আমরা বলবো অ্যালার্মিং নিউজ। তো আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার সিতে কিন্তু লেখা আছে অ্যালার্মিং নিউজ। ওকে, and the last one, question number 16, I bumped dash one of my old friends at the new market yesterday. এই কোয়েশ্চেনটা কিন্তু রিপিটেড কোয়েশ্চেন, অর্থাৎ আমরা যখন তোমাদেরকে ক্লাসে পড়িয়েছি, আমি রায়হান বোরহান, তারপরে এখানে আমাদের আরও 2জন স্যার আছেন, আমরা সবাই যখন ক্লাসে পড়িয়েছি আমরা কিন্তু স্যার বারবার করে বলছিলাম যে বিগত বছরের প্রশ্নের উপর কিন্তু আপনাদের ভালো একটা প্রিপারেশন প্রয়োজন, ফোকাস দিতে হবে। এবং ইউসিসিতে যখন আপনারা ভর্তি হয়েছিলেন, আপনাদের মনে আছে কিনা, একদম ওরিয়েন্টেশন ক্লাসে আমাদের কামাল উদ্দিন পাটোয়ারি স্যার, উনি কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্নের ব্যাংক উঠাই দিছিল। তো এটা দেওয়ার মেইন পারপাস হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো পড়লে শুধু যে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে ধারণা পাবা তা না, হুবহু ওখান থেকে একটা বা দুটো প্রশ্ন তুমি কিন্তু কমনও পেয়ে যেতে পারো, যেটা এই বছর আমরা কিন্তু এখান থেকে পেয়েছি। 14 নম্বরটা ওরা প্যাসিভ কেন জিজ্ঞেস করছে একটু বলে দিন। কোনটা? আচ্ছা, ইট ওয়াজ ইনজুর্ড, এটা প্যাসিভ না, এখানে ইনজুর্ড শব্দটা হচ্ছে মূলত একটা অ্যাডজেক্টিভ, এটা মূলত অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। ওয়াজটা হচ্ছে এখানে বি ভার্ব, বি ভার্বের পরে তো মূলত আমরা অ্যাডজেক্টিভই বসাই। এখানে ইনজুর্ড কিন্তু তার একটা অবস্থা বোঝাচ্ছে, ফিজিক্যাল অবস্থা, একটা পজিশন বোঝাচ্ছে, কেমন? তো অবস্থা বোঝানোর কারণেই এখানে ইনজুর্ড বসেছে। এটাকে আমরা অনেকে প্যাসিভ বলে ভুল করি, এটা কিন্তু প্যাসিভ ভয়েস না, ঠিক আছে? অর্থাৎ তাকে কেউ মারে নাই, কিন্তু সে হচ্ছে অলরেডি ইনজুর্ড অবস্থায় ছিল। আচ্ছা, তো আমার লাস্ট কোয়েশ্চেন দিয়ে আমি শেষ করতে যাচ্ছি, এরপরে আমাদের আরেকজন স্যার চলে আসবেন। বাম্পড, এটা আপনার মনে আছে স্যার, একদম রিপিটেড কোয়েশ্চেন, একদম রিপিটেড কোয়েশ্চেন। সো বাম্পড ইনটু, যার অর্থ হচ্ছে হঠাৎ করে কারোর সাথে দেখা হয়ে যাওয়া। অর্থাৎ আমি নিউ মার্কেটে গিয়েছিলাম, সেখানে আমার ফ্রেন্ডের সাথে হঠাৎ করে আমার দেখা হয়ে গিয়েছিল। এই কোয়েশ্চেনটা কিন্তু রিপিটেড কোয়েশ্চেন। তাহলে যারা আগামী 13ই ডিসেম্বর পরীক্ষা দিচ্ছ মানবিকে, তাদের জন্য আজকের পরীক্ষাটা কিন্তু একটা শিক্ষা হতে পারে যে বিগত বছর থেকে যেহেতু প্রশ্ন কমন পড়তেছে, আপনারা বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে অ্যানালাইসিস করেন, ইনশাল্লাহ প্রশ্ন কমনও পেতে পারেন, কমন না পেলেও প্যাটার্ন কমন পেয়ে যাবেন। তো আমি রায়হান বোরহান, এতটুকু পর্যন্তই মূলত আমার দায়িত্ব ছিল। এর পরবর্তী দায়িত্বটা নিতে যাচ্ছেন প্রশ্ন সলিউশনের আমাদের ইমনুল্লাহ স্যার। স্যার প্লিজ। থ্যাংক ইউ, রায়হান স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। যেমনটি স্যার বলেছেন একদম এক্স্যাক্টলি, আমরা কিন্তু বিগত বছরের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন পেয়েছিলাম। আমরা 3 নম্বর পর্যন্ত 3টা প্রশ্ন করি, 4টা প্রশ্ন আমরা কোশ্চেন নম্বর 17 নম্বর সবাইটি খেয়াল করি। হি ওয়াজ লুকিং ফর এ জব, সে একটি চাকরি খুঁজছিল। ওকে ফাইন, ড্যাশ দ্য ইন্ড হি গট ওয়ান, সে একটা চাকরি পেয়েছিল। আচ্ছা, একটু গুরুত্বপূর্ণ জিনিস সেখানে হচ্ছে অ্যাট দ্য ইন্ড এবং ইন দ্য ইন্ড। অ্যাট দ্য ইন্ড এবং ইন দ্য ইন্ড, আমরা জানি অ্যাট দ্য ইন্ড হচ্ছে কোনো কাজের শেষ অংশ, আর ইন দ্য ইন্ড হচ্ছে চূড়ান্তভাবে,
ফাইনালি একদম লাস্ট, যে আর কোনো ওয়ে নাই, ফাইনালি চূড়ান্তভাবে সে চাকরি খুঁজছিল, চূড়ান্তভাবে একটা সে চাকরি পেয়েছিল। সো এটা কোনো কাজের শেষ অংশ নয়, এটা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। এই ব্যাখ্যাটা কিন্তু আপনি গত বছরও ভাই দিছিলেন, রাইট, এক্স্যাক্টলি। গতবার এই কোশ্চেন এই সেম প্রশ্ন এখানে দাঁড়ায় দিয়েছিলেন, মনে আছে আপনার? রাইট, এক্স্যাক্টলি। সো এই জন্য এট দ্য এন্ড কোনো কাজের শেষ ধাপ হবে না, ইন দ্য এন্ড হবে চূড়ান্ত সিদ্ধান্ত। হ্যাঁ, আমরা 18 নম্বর কোশ্চেন চলে যাই। কোনটি সঠিক বাক্য? সবাইকে খেয়াল করো। হাউ ডু ইউ, কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্ক থাকলে প্যাটার্নটা হবে আমরা জানি এটা অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, তারপরে ভার্ব চলে আসবে। এখানে অক্সিলারি ভার্ব সাবজেক্ট ভার্ব নাই, অক্সিলারি ভার্ব নাই, এখানে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এইটা হবে। এখানে অক্সিলারি আবার কি মেইন ভার্ব নাই, এটাও বাদ। সো আনসার ইজ সি। দেখো এই দুটো প্রশ্নই কিন্তু একদম ইজি, বেসিক থেকে প্রশ্ন করা। আমরা যদি পরবর্তী প্রশ্নটা দেখি 19 নাম্বার, এই কোশ্চেনটা কিন্তু অনেকে ভুল করবা। She awakened to the sound of birds singing. দেখো AWKE আবার AWAKENED, awakened, এই হলো আমার মেইন জিনিস। এখন দেখো প্যাসিভ, সে জেগে উঠেছিল, সো আমরা awakened কে নিব, এটা হবে না, প্রেজেন্ট টেন্স হবে না, এইটা হতে পারে, এইটাও হবে না। কেন হবে? এটা B3 বলে এর ফর্মটা নাই। আর এটা যদি প্যাসিভ হবে আমরা শুধু B3 কে নিব না, সো আনসার হবে কি বলতো? সি, টু দ্য সাউন্ড অফ বার্ড সিঙ্গিং। এই কোশ্চেন এটা চমৎকার একটা প্রশ্ন। আচ্ছা, নেক্সট যে কোশ্চেনটা আমাদের আছে, আমরা তাহলে 20 নম্বর দেখি। আচ্ছা, এন্টারপ্রিনিয়রশিপ বানানটা আমরা কিন্তু বারবার পড়িয়েছি, আমাদের হাইলাইটসে লেকচার শিট আছে, দেখো NEURSHIP, এই যে আমরা কিন্তু বারবার পড়িয়েছি। সো এন্টারপ্রেনিয়রশিপ, ওকে, এই হলো আমাদের কোশ্চেন প্যাটার্ন। সো আমাদের 21 দেখো, অ্যাক্সিলারেটিং, দেখো EXHILARATING, আমরা কিন্তু এইভাবে সুন্দর করে ভেঙে ভেঙে আমাদের ইউসিসির ক্লাসে পড়িয়েছিলাম, লেকচার শিটের মধ্যে রয়েছে। ওকে, সো এই ছিল মোটামুটি আমার পক্ষ থেকে সলিউশন। বাকি সলিউশনটা আমাদের রানা স্যার দিবেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, মনে রাখবা বিগত বছরের কোশ্চেন থেকে প্রচুর পরিমাণ রিপিট আসছে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, বিসিএস এর প্রশ্ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ইনশাআল্লাহ আশা করি তোমরা ভবিষ্যতে ভালো করবা। যারা ভালো পরীক্ষা দিয়েছো, দ্যাটস ভেরি গুড। খারাপ পরীক্ষা দিয়েছো, মাথা আনবা না, নেক্সটের জন্য লেগে পড়ে যাও। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ। আশা করি তোমাদের পরীক্ষা আসলে সবার অত্যন্ত ভালো হয়েছে, এবং আমরা যে আসলে মানে সলিউশনটায় যাচ্ছি, এখানে লাস্ট স্টেপে আমি তোমাদেরকে যেই প্রশ্নগুলো আসলে বলবো, তোমরা একটু সবাই দেখো। সেটি হচ্ছে এখানে যেটি ছিল 22 নম্বর প্রশ্ন, যেটি তোমরা একটু খেয়াল করবে। 22 নম্বর প্রশ্নে তোমাদের যেটা বলা ছিল, এখানে ছিল যে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম, অর্থাৎ একটা মেমোরাইজিং থেকে প্রশ্ন এসছে। অর্থ হচ্ছে টু স্পিল দ্য বিনস, এই ফ্রেজাল ভার্বসের অর্থাৎ এই ফ্রেজের মিনিংটা কি? এটা মানে হচ্ছে তোমার অর্থাৎ গোপন কোনো কিছুকে প্রকাশ করে দেয়া, অর্থাৎ টু রিভিল আ সিক্রেট, অর্থাৎ গোপন কিছুকে যখন আমরা প্রকাশ করে দেই তখন আমরা এই ফ্রেজটা ব্যবহার করি, টু স্পিল দ্য বিনস। এই ফ্রেজের মাধ্যমেই আমরা এটা প্রকাশ করি, সেটা আমরা বলতে পারি টু রিভিল আ সিক্রেট। এটা হচ্ছে গোপন কোনো কিছুকে ফাঁস করে দেয়া, সিক্রেট কোনো কিছুকে ফাঁস করে দেয়া। আমরা যদি নেক্সট দেখতে যাই, কোশ্চেন মনে হয় ইয়ে হয়েছে, ভেঙে গেছে। আমরা যদি 23-তে একটু যাই, সেটি হচ্ছে সারফেস, অর্থাৎ এখানে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সাফরেজ। এই সাফরেজের মিনিংটা কিন্তু চাচ্ছে, এটা মানে হচ্ছে রাইট টু ভোট, অর্থাৎ ভোটাধিকার। আমরা যে ভোটাধিকার প্রয়োগ করি, এই ভোটাধিকারকে আমরা আসলে কি বলি? আমরা বলি হচ্ছে সাফরেজ। এখানে আরেকটা সর্বশেষ কোশ্চেন যেটা আছে, এটা উপরে চলে গেছে ভাই, এটা হচ্ছে হোয়াট ইজ দ্য, এখানে সর্বশেষ প্রশ্ন যেটা অ্যান্টোনিম, এটা হচ্ছে বিলিকোস। এটা মানে হচ্ছে একেবারে আমরা বলি যুদ্ধবাজ, অর্থাৎ যারা যুদ্ধের ক্ষেত্রে যায় বা অনেক বেশি যুদ্ধ করে তাদেরকে আমরা বলি হচ্ছে বিলিকোস। এর অ্যান্টোনিম চাওয়া হচ্ছে, সো এটা হচ্ছে পিসফুল। সো আমার কাছে মনে হয় যে আজকের প্রশ্ন খুব বেশি কঠিন ছিল তোমাদের জন্য, সেরকম কিছু নাই, এবং প্রশ্নগুলো রিপিট ছিল। সো কাজেই তোমরা এটাকে, এই যেটা চলে গেছে এটাকে বাদ দিয়ে তোমরা 13 তারিখের জন্য ইনশাল্লাহ প্রিপারেশন নাও।
আমরা সবাই যারা ছিলাম, ইংরেজি রায়হান ভাই এবং ইমন ভাই, আপনাদের যদি কিছু বলার থাকে সর্বশেষ রায়হান ভাই। কিছুই বলার নাই। এখন খুবই গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটা নিয়ে আলোচনা হবে, মানে কমার্স মানেই তো আসলে ইংরেজির থেকেও বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাকাউন্টিং, ঠিক আছে? এবং সব ম্যাথ দিয়ে ভরে রাখছি। সেটা আসলে স্যারই বলুক আসলে কেমন হয়েছে। এবং অ্যাকাউন্টিং এর জন্য আমাদের আসলে ইউসিসি লুকা প্যাসিউলি খ্যাত আমাদের নজরুল ইসলাম স্যার এখন উনি প্রশ্নের সমাধান নিয়ে হাজির হচ্ছেন। স্যার প্লিজ। আমাদের নজরুল ভাই আসছে। আমাদের নজরুল ভাই। থ্যাংক ইউ। এক কবি বাংলা পড়াইতেন আর একজন এই মুহূর্তে 150 জন উঠছে, খারাপ কি? অ্যাকাউন্টিং কমার্স ভাই সময় মাথায় রেখে ভাই আমরা আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিশেষ করে থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের ইউসিসির সবচেয়ে জনপ্রিয় যে ইংলিশ প্যানেলটা ছিল, তারা আমাকে একটা সুযোগ করে দিয়েছে। এবং আমি বারবার বলেছিলাম যে তোমাদের কোশ্চেনগুলো হচ্ছে আসলে খুব সহজই হবে, তাই হয়েছে। বিগত বছরে রিপিটই হয়েছে কোশ্চেন। একটা কোশ্চেন ছিল কোন নীতির অধীনে মালিকের ব্যক্তিগত লেনদেন ব্যবসায়িক লেনদেনের মধ্যে পৃথক করা হয়। তার মানে হচ্ছে মালিকানা সত্ত্ব থেকে কোশ্চেন করা হয়েছে, মালিক আলাদা ব্যবসা আলাদা। তার মানে এই কাজটা করা হয় ব্যবসা সত্তা ধারণা, বিজনেস এন্টিটি অ্যাডাপশন বা অ্যাজামশন। তাহলে ব্যবসায় সত্তা ধারণা থেকে এই কাজটা করা হয়েছে। তাহলে এটার রাইট অ্যান্সার হচ্ছে এ। এখন আর কোনো কিছু ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, তোমাদের দরকারও নেই ব্যাখ্যা, এই কারণে এখন পরীক্ষা হয়ে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে নিচের কোনটি প্রতি হিসাবের উদাহরণ নয়। এখন প্রতি হিসাবের উদাহরণ নয়, এখানে অ্যান্সার হবে হচ্ছে অনুপার্জিত আয়। অনুপার্জিত আয় মানে আনআর্নড রেভিনিউ, মানে হচ্ছে এটা হচ্ছে একটা দায়। আর বাকি সবগুলোই ছিল আমার কি হিসাব, বিপরীত বা কন্ট্রা। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা আসছে ম্যাথমেটিক্যাল কোশ্চেনের মধ্যে বলছে সারা বছরের লাভ কত টাকা হবে। এখন প্রারম্ভিক মূলধন দেয়া আছে, অতিরিক্ত মূলধন দেয়া আছে। তাহলে এই পাশে হবে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, এই পাশে হবে সমাপনী মূলধন, উত্তোলন। তাহলে যোগ বিয়োগ করলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে উত্তোলন কত আছে 10, সমাপনী মূলধন কত আছে 70। তাহলে হচ্ছে 80, আর এখান থেকে বাদ যাবে হচ্ছে 55, তাহলে 25 আছে কিনা? হ্যাঁ আছে। আচ্ছা, এরপরে পরের কোশ্চেন 28, যন্ত্রপাতির দেখা একটু আচ্ছা, যন্ত্রপাতি এত টাকার যন্ত্রপাতি ক্রয়কে মেরামত খরচ হিসাবে হিসাবভুক্ত করেছে। লেখা দরকার ছিল মূলধন জাতীয়, লিখছে মুনাফা জাতীয়। মুনাফা জাতীয় লেখার কারণে খরচ কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। খরচ যদি বেশি হয়ে যায় তাহলে আয় কমে গেছে, আয় কমে গেলে নিট লাভও কমে গেছে, ট্যাক্সও কম হবে। তার মানে এই ক্ষেত্রে যেটা হবে মুনাফা অবমূল্যায়িত হবে, কম দেওয়া হবে। আচ্ছা, এরপরে ছিল বিক্রিত পণ্যের ব্যয়, একটা অঙ্ক ছিল। প্রারম্ভিক মজুত পণ্য কত ছিল, তাহলে প্রথম আগে বের করতে হবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে গেলে বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুত পণ্য, এই দুটো যোগ করে এটা বিয়োগ করব। অ্যান্সার হবে 42,000। 30 নম্বর কোশ্চেন 210 নিট 30, মানে 110 নিট 30, 10 দিনের মধ্যে দিলে 1% মকুব হবে, ক্যাশ ডিসকাউন্ট। এটা অ্যান্সার হবে 18.18। ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নাই, ব্যাখ্যা দিলেও তোমার কোনো লাভ নেই। অনেক পড়াইছে, অনেক পড়ছো, এখন সঠিক অ্যান্সারটা নাও। আচ্ছা ওকে, এরপর হচ্ছে 31 সময় লেগছে মূল্য বৃদ্ধির সময়কালে মজুত পণ্য মূল্যায়ন পদ্ধতি সর্বনিম্ন আয়কর সৃষ্টি করবে। তার মানে ট্যাক্স কম হবে কখন, যখন আমার ব্যয় বৃদ্ধি হবে, তাহলে আয় কম হবে, আয় কম হলে নিট লাভ কম, নিট লাভ কম হলে ট্যাক্সের পরিমাণও কম হবে। তার মানে লিফো পদ্ধতি নিতে হবে। লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা ওকে, এরপর পরের কোশ্চেন 32 নম্বর কোশ্চেন। সমাপন পরবর্তী পোস্ট ক্লোজিং ট্রায়াল ব্যালেন্স প্রদর্শিত হবে না। সমাপন পরবর্তী র্যা মিলে কোনটি প্রদর্শিত হবে না? আমরা জানি সমাপন পরবর্তী র্যা মিলে নমিনাল অ্যাকাউন্ট প্রদর্শিত হয় না। তার মানে প্রদেয় লভ্যাংশ দায়, পুঞ্জীভূত অপচয়, বিপরীত সম্পত্তি, আয়কর, রাইট, আয়কর খরচ। তার মানে খরচটা সমাপন পরবর্তী র্যা মিলে যাবে না। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে মোট ব্যয় কত, উৎপাদন ব্যয়, শর্ট সিলেবাস থেকে বারবার বলছিলাম, এবং লাস্ট 2 দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, বলছিলাম শর্ট সিলেবাস, এবং ঘটনা তাই ঘটছে, সব শর্ট সিলেবাস থেকে আসছে। তার মানে শর্ট সিলেবাসের কথাটাই আমি বারবার তোমাদেরকে বলছিলাম, উৎপাদন ব্যয় শর্ট সিলেবাসে ছিল তোমাদের। তাহলে উৎপাদন ব্যয়ের মধ্যে সেক্ষেত্রে হচ্ছে এখানে বের করতে মোট ব্যয় কত। আচ্ছা, এখানে প্রত্যক্ষ কাঁচামাল আছে, মজুরি আছে, যোগ করবা। প্রত্যক্ষ মজুরি, উপরি ব্যয় মজুরির 10%, এটাও যোগ করব। প্রশাসনিক খরচ, বিক্রয় খরচের 5%, বিক্রয় খরচ বিক্রয়ের 10% হলে মোট ব্যয় কত। তাহলে এখন এই মোট ব্যয় আমাকে বের করতে বলছে, তাহলে মোট ব্যয় আমাকে যেটা বের হবে সেটাই অ্যান্সার, রাইট। ওকে, এরপর হচ্ছে 34 নম্বর কোশ্চেন।
যদি অনুপার্জিত আয় বাবদ নগদ প্রাপ্তি ভুল লিপিবদ্ধ হয় তাহলে কোন হিসাবে সমন্বয় যাবে হবে? তাহলে এখানে অনুপার্জিত আয়কে আমরা কি হিসেবে লিখছি? আয়। তাহলে আয়ের জন্য যদি লেখা থাকে তাহলে সমন্বয় হবে দায়ের জন্য। তার মানে এখানে দায় বাড়বে, আয় কমবে, সি। তারপর হচ্ছে মজুদ আবর্তন, অনুপাত বিশ্লেষণের কোশ্চেন, প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন আসে অনুপাত বিশ্লেষণ। তাহলে মজুদ আবর্তন, তাহলে মজুদ আবর্তনের সূত্র কি? আমাদের মজুদ আবর্তনের সূত্র জানতে হবে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইড বাই গড় মজুদ। এখানে মজুদ আবর্তন 6 বার, গড় মজুদ, তাহলে এটা দ্বারা এটা গুণ করি 120। হ্যাঁ, সহজ কোশ্চেন। আরে সাবাস, আরে সাবাস। এরপরের কোশ্চেন ছিল অংশীদারি। অংশীদারির এর মোট আয় কত টাকা হবে? এটা রাইট অ্যান্সার হবে 58,600। সবগুলো কোশ্চেনই সহজ ছিল, ইভেন রিটার্নও খুব সহজ ছিল। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং ভালো হবে। সামনের পরীক্ষাগুলোও ভালো হবে ইনশাল্লাহ। এবং কোশ্চেন মোটামুটি সহজ ছিল। এখন কারা আসবে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ আমাদের নজরুল স্যারকে। স্যার সুন্দরভাবে এবং চমৎকারভাবে তোমাদেরকে সলভ করে দিয়েছে অ্যাকাউন্টিং। আমি এই মুহূর্তে আমাদের বাংলা ফ্যাকাল্টি নিয়ামুল স্যার এবং সজীব স্যার দুজনকেই আমাদের বাংলা কোশ্চেনটি সংক্ষেপে স্টুডেন্টদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। প্রশ্নটি কি একটু দেখো তো। তোমরা যেমনটি দেখেছো, দেখো ইংরেজি প্রশ্নে কিন্তু স্ট্যান্ডার্ড বজায় রেখেছে, গ্রামার প্লাস মেমোরাইজিং পার্ট দুটোই কিন্তু এসেছে। এবং আমাদের অ্যাকাউন্টিং আমরা দেখলাম ম্যাথ কিন্তু ভালোই দিয়েছে, তবে ম্যাথগুলো মনে হয় স্যার খুব কি কঠিন দিয়েছিল? মোটামুটি ইজি ম্যাথে ছিল। সো তোমরা যারা ভবিষ্যতে পরীক্ষা দিবা, নেক্সট পরীক্ষাগুলো দিবা, তোমরা অ্যাকাউন্টিং যখন পড়বো অবশ্যই তোমার হচ্ছে থিওরিক্যাল বিষয়গুলোর সাথে সাথে অবশ্যই ম্যাথমেটিক্যাল টার্মসগুলো কিন্তু একটু ভালো করে তোমাকে পড়তে হবে। কারণ ম্যাথ যতই সহজ আর কঠিন হোক, তোমার যদি প্র্যাকটিস না থাকে তুমি কিন্তু ম্যাথ পারবে না। আমরা এখন বাংলা সমাধানে চলে যাব। আমাদের বাংলা সমাধান করার জন্য আসছেন আমাদের নিয়ামুল স্যার। স্যার, হ্যাঁ, দুজনে আসুন। আঙ্গুল। পরিচয় দেন আপনার। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা ইতোমধ্যে বাসায় পৌঁছেছো পরীক্ষা দিয়ে। তোমরা ইতোমধ্যে দেখতে পাচ্ছ আমার সাথে দুর্বা সজীব স্যার আছেন। আমি বরাবরের মতো আমি নিয়ামুলানা বিশ্বাস থাকছি আজকের কোশ্চেন সমাধান অংশে। তো প্রথমতেও আমরা হচ্ছে প্রথম কোশ্চেনটা ব্যাখ্যা দিব আমি নিয়ামুল, দ্বিতীয়টা দিবয়ে হচ্ছে সজীব। আমরা আসলে ধারাবাহিকভাবে প্রশ্নগুলো তোমাদেরকে উত্তর করার চেষ্টা করব। ধন্যবাদ। যদি কোনো কোশ্চেন থাকে সজীব আমি ব্যাখ্যা দিব, তুমি আমাকে একটু ইনফর্ম করো, আমি সরাসরি উত্তর। প্রথমে যে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, সি ইউনিটে আমাদের যারা টিচার আছেন দয়া করে একটু যদি আমাদের একটু সহযোগিতা করেন, পরিবেশটা কোনো হইচই না থাকে তাহলে আমাদের জন্য সুবিধা হয়। সেটা হচ্ছে খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? প্রশ্নটাকে আমি একটু অ্যাট এ গ্লান্স বলতে চাই। টোটাল কমার্সে 12টা প্রশ্ন আসে, এর মধ্যে হচ্ছে বাংলা ফার্স্ট পেপার অর্থাৎ সাহিত্য অংশ থেকে 3টা প্রশ্ন এসেছে। তার মানে এই বিষয়টা একটু মাথায় রাখো, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নের পরিসংখ্যানের সাথে মিল রেখে, যে কমার্সে যে সাহিত্য অংশ থেকে প্রশ্ন কম হয় তার প্রমাণ এবারও আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে। আবার দেখবেন মুখস্থ অংশ যেটা মেমোরাইজিং পার্ট, ওইটা থেকেও 3টা প্রশ্ন এসেছে। তার মানে কয়টা চলে গেল? 6টা। আর যে বাকি যে 6টা প্রশ্ন আছে গ্রামাটিক্যাল, সো গ্রামাটিক্যাল থেকে টোটাল 6টা প্রশ্ন আসছে, এডিশনাল টোটাল যোগ করলে হচ্ছে 12টা প্রশ্ন হয়েছে। সুন্দর প্রশ্ন হয়েছে। প্রশ্ন এটা যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়া হয়েছে, তবে প্রশ্নগুলো বিভিন্ন ইউনিভার্সিটির কোশ্চেন থেকে রিপিট হয়েছে। এই জন্য আমরা হচ্ছে ইউসিসির সম্মানিত কামাল স্যারকে ধন্যবাদ দিয়ে রাখতে চাই। স্যার হচ্ছে প্রশ্ন ব্যাংকটা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংকটা স্টুডেন্টদেরকে উপকার দিয়েছিলেন। আমি তো অ্যান্সার দিয়েছিলাম, হয়তো তোমরা খেয়াল করো নাই। এটা অ্যান্সার সম্ভবত 33 না? হ্যাঁ, 2,80,000 টাকা অ্যান্সার হবে ওইটার। অপশন নম্বর ডি, 2,80,000 টাকা। কোশ্চেন নাম্বার কত? 33। 33। তাহলে কোশ্চেন নম্বর 33, 2,80,000। হয়তো আমি বলেছিলাম, তোমরা খেয়াল করো নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমি সরাসরি চলে যাচ্ছি। যারা প্রশ্ন ব্যাংকটা পড়েছো তারা ভালো পরীক্ষা দিয়েছো কি সজীব? আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা ব্যাখ্যা দিচ্ছি। খিড়কি শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? তার মানে এটার আসলে মুখস্থ পাঠ ছিল, সেটা হচ্ছে সিংহদ্বার, মানে হচ্ছে মেইন দরজা যেটা, এটাকে বোঝানো হয়েছে। তো এবার দ্বিতীয় প্রশ্নটা, এটা মুখস্থ পাঠ আর একটু ব্যাখ্যা দিলাম না, দ্বিতীয় প্রশ্নটা ব্যাখ্যা সহ বলার জন্য সজীবকে সুযোগ করে দিচ্ছি। আচ্ছা,
প্রশ্নের তো ব্যাপারগুলো বুঝছেনি। প্রশ্ন আসলে ঢাকা ভাষার প্রশ্ন এমনই হয়, সহজও হয় না, না কঠিন হয়, দুইটার একটাও হয় না, প্রশ্ন এইরকমই হয়। তো এই ক্ষেত্রে একটা জিনিস দেখেন, প্রশ্নটা একটু ঝামেলাযুক্ত। এই যে পরের প্রশ্ন একটু ঝামেলাযুক্ত, যে অভ্যুত্থান। দেখেন অভ্যুত্থান শব্দ কোন উপায়ে গঠিত? কারণ এটা এমন একটা শব্দ, এটা কিন্তু আপনার একই সাথে যেমন সন্ধি উপায়ে গঠিত, আবার একই সঙ্গে উপসর্গ যোগে গঠিত। কিন্তু শব্দের একটা ক্রম কিন্তু আপনারা জানেন। শব্দ প্রথমত যদি শব্দের গঠন আসে, তাহলে আপনাকে ধরতে হবে কি? ধরতে হবে কিন্তু উপসর্গ, তাই না? ধরতে হবে উপসর্গ, তারপর ধরতে হবে আপনার প্রত্যয়, ঠিক আছে? তারপর ধরতে হয় সমাস, তারপর ধরতে হয় কি? সন্ধি। এখন আপনি দেখেন এই শব্দটা বেসিক্যালি উপসর্গ যোগে গঠিত, কিন্তু আমার অপশনে তো উপসর্গ নাই, তার মানে এটা কাটা পাচ্ছি না, প্রত্যয় যুগেও না, এটাও কাটা। এখন অভ্যুত্থানে তো কোনো সমাস হয় না। শব্দটা যদি গণ অভ্যুত্থান হতো সেই ক্ষেত্রে সমাস আসতো, তার মানে সমাসটাও কিন্তু নাই। তাহলে একটাই বাকি রইল শুধু কি? সন্ধি। তার মানে এই যে অভ্যুত্থান, এটা এই শব্দটা হলো সন্ধিযোগে গঠিত। তার মানে শব্দের গঠন অনুযায়ী ক্রম অনুসারে আমার সাথে এটা মিলে যাচ্ছে, কিসের সাথে? সন্ধির সাথে মিলে যাচ্ছে। যেহেতু সন্ধির সাথে মিলে যাচ্ছে, এটা সন্ধিযোগে গঠিত হবে। তারপরে প্রশ্ন আমি বলে নিচ্ছি যে সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লাল সালু উপন্যাসের প্রধান চরিত্র কোনটা? এইটা যে একদিন মানে বই পড়েও নাই, বন্ধু বান্ধবের সাথে ঘুরছে ফিরছে, সেও প্রশ্ন পারবে। এটা অবশ্যই ভণ্ড মজিদ চরিত্র। বাকি প্রশ্নের উত্তরগুলো আমাদের নিয়ামুল স্যার দিবে, বলছি স্যারকে। এবং এই তোমাদের যে আমাদের ইউসি শিট টিট পড়লেই, যে বই পড়লেই যে তোমরা সকল প্রশ্ন উত্তর পারছো এবার, এটার কিন্তু একটা বড় কৃতিত্ব নিয়ামুল স্যারের। এবছর তিনি শিট দেখেছেন, বই দেখেছেন, আমাদের মানে অনেক সাপোর্ট উনি দিয়েছেন। বইগুলোকে আলাদা করে মুখস্থ আলাদা করেছেন, যেখান থেকে খিড়কি শব্দটা কমন পড়েছে, কৃতিত্ব ওনার। আসলে ধন্যবাদ সজীবকে। আসলে অল ক্রেডিট গোজ টু আল্লাহ। দেন হচ্ছে ইউসিসি কর্তৃপক্ষকে আজকে প্রশ্ন কমন পড়ার আমি কৃতিত্বতা দিতে চাই। আমার সাথে সজীব একমত হবে। ধন্যবাদ দিয়ে আমি চলে যাচ্ছি পরের প্রশ্ন। পুষ্প শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? তার মানে এই প্রশ্নটার মধ্যে অনেক স্টুডেন্ট অলরেডি ভুল করেছে। কোশ্চেনটা ছিল নয় কোনটি, শব্দ নয় কোনটি, ঠিক না স্যার? তো অনেকেই প্রশ্নটাকে ভুল উত্তর দিয়েছে। এই মুহূর্তে পর্যন্ত অনেকগুলো মেসেজ পেয়েছি। আসলে এই জায়গায় পুষ্প শব্দের সমার্থক নয় কোনটা জানতে চেয়েছে। এই জায়গায় কুরুবক, সুমন, কুসুম সবগুলোই হচ্ছে পুষ্প শব্দের সমার্থক। আসলে নয় হচ্ছে পাপদ। পাপদ মানে হচ্ছে উদ্ভিদ। না না না, পাপদ না, শব্দটা হচ্ছে পাদপ। এই শব্দটা আসলে আমাদের স্পেলিংয়ে মিস্টেক আসছে, এটা হবে পাদপ। পাদপ মানে হলো যা পা দিয়ে পান করে। এখন পা দিয়ে কারা পান করে? বৃক্ষ। তার মানে সঠিক উত্তরটা আমরা কি হয়ে যাচ্ছে? বৃক্ষ হয়ে যাচ্ছে। স্যার কন্টিনিউ করবে, মাঝে মাঝে কথা বলবো হয়তো। এবার পরবর্তী কোশ্চেনের মধ্যে চলে যাই। সেটা হচ্ছে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস? এই জায়গার ভিতরে খেয়াল করেন, চোরাবালি, ডাকঘর, অচলায়তন, আসলে এগুলা উপন্যাস না, বাট বেসিক্যালি হচ্ছে চোখের বালি। দেখেন এখানে প্রশ্নটা খুব চমৎকার প্রশ্ন, যে চোরাবালি তো হবেই না, ডাকঘর আর অচলায়তন হচ্ছে নাটক। নাটক আমাদের জিজ্ঞেস করেছে কি? উপন্যাস জিজ্ঞেস করেছে। উপন্যাস কি? আমাদের কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করেন, আমাদের আসছে যে কোনটা উপন্যাস, কিন্তু অপশনে নাটক দিয়ে ভরা রাখছে। আর চোরাবালি তো কিছু হবেই না। সঠিক উত্তর এই ক্ষেত্রে হচ্ছে আমাদের চোখের বালিটাই হবে। আচ্ছা, চোখের বালি এটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা, আমরা জানি এটা অনেকের জনপ্রিয় একটা পঠিত একটা উপন্যাস। 6 নম্বর কোশ্চেনের একটু ডিটেলস ব্যাখ্যা দিতে হবে। কোনটি মৌলিক বিশেষণ? দুইটা প্রশ্ন এই জায়গায় আছে, একটা হচ্ছে মৌলিক, আরেকটা হচ্ছে কি বিশেষণ। আমরা জানি বিশেষ্যকে কেমন, কত, কততম, কয়টি, কি পরিমাণ, কি রকম ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যেটা পাবো সেটাই হচ্ছে বিশেষণ। তার মানে হচ্ছে খেয়াল করেন, এই জায়গার ভিতরে বিশেষণের মানে হচ্ছে অভাব নাই, বাট এর মধ্যে জানতে চাওয়া হয়েছে মৌলিক বিশেষণ কোনটা। মূল থেকে মূল। আচ্ছা, মৌলিক যে শব্দকে বিশ্লেষণ করা যায় না। এক কথা হচ্ছে যে সকল বিশেষণবাচক শব্দকে বিশ্লেষণ করা যায় না তাকে কি বলা হয়? মৌলিক বিশেষণ। আবার বলছি, যে সকল বিশেষণবাচক শব্দকে বিশ্লেষণ করা যায় না তাকে কি বলা হয়? মৌলিক বিশেষণ। এই প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের 17-18 সেশনের ক ইউনিটে প্রশ্নটা এসেছে। তার মানে হচ্ছে ক্রেডিটটা ইউসিসির প্রশ্ন ব্যাংকের উপর চলে যাচ্ছে এই জায়গা থেকে। তার মানে হচ্ছে এই জায়গার মধ্যে গুণী, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে গুণ যুগ ইন পাই। আমি আর লিখলাম না, গুণ যুগ ইন। সুপ্ত, এই জায়গায় এরপর হচ্ছে ফুট যোগ অন্ত, তার মানে কি ফুটন্ত। তারপর হচ্ছে স্বপযুক্ত, তার মানে কি সুপ্ত। কালো, তার মানে এটাকে বিশ্লেষণ করা যায় না। ডেফিনেটলি রাইট উত্তর হচ্ছে এটাই, 6 নাম্বারটা। এবার 7 নাম্বার প্রশ্নটা একটু আমি সজীবকে বলবো, কারণ হচ্ছে প্রশ্নটা রিলেটেড সজীবের সাথে। কারণ কাজী নজরুল ইসলামের চুল বড় ছিল,
তো এই কারণে আমি সজীবকেই বলবো কাজী নজরুল ইসলামের পরীক্ষার এই প্রশ্ন। আচ্ছা, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা, এটা তো আপনারা সবাই জানেন, আমাদের স্পেলিং এ কিছু ভুল আছে আর কি। এটা বিদ্রোহী হবে, বিদ্রোহী কোন ছন্দে? এটা হচ্ছে মাত্রাবিত, খুব দ্রুত তো নিয়ে আসতে হয়েছে। তারপরটা আমি খেয়াল করেন, এইটা খুব চমৎকার একটা প্রশ্ন। আমরা যখন আমাদের ইন্টেন্সিভ লেকচার 1 এর যে ইন্টেন্সিভ লেকচার 1 এর শীটটা আছে, এখানে আমরা সমার্থক শব্দ দিয়েছিলাম স্যার, রাইট? এই সমার্থক শব্দের ক্ষেত্রে আমরা পানি দিয়েছিলাম কি কি? পানির সঙ্গে ছিল কিছু শব্দ এরকম, জল ছিল, নীর ছিল, বাড়ি ছিল, হ্যাঁ, অম্বু ছিল, ঠিক আছে? এই শব্দগুলা আমরা দিয়ে দিয়েছিলাম 1 নাম্বার ইন্টেন্সিভ লেকচারে। এবার খেয়াল করেন, এই যে সরাসরি হুবহু চলে আসছে অম্বু শব্দের অর্থ কোনটা? তার মানে এটা তো নদী হচ্ছেই না, আগুনও হবে না, চাঁদ তো প্রশ্নই আসে না। আর আপনার সরাসরি জানেন অম্বু মানে হচ্ছে পানি। প্রশ্ন ধারণা হয় এরকম ঝামেলা হয়, যদি এর সঙ্গে ধি থাকে, ধরুন অম্বু ধি, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা হয়ে যাবে সমুদ্র। তাইলে এইগুলা একটু দেখে দেখে পড়তে হবে। শুধু অম্বু থাকলে সেক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে অবশ্যই পানি। স্যার আপনি যদি কন্টিনিউ করেন। আচ্ছা, ধন্যবাদ। এই মুহূর্তে আমি পরের কোশ্চেনে যাচ্ছি, হচ্ছে জয়ীয়। আসলে জয়ীয় যে প্রশ্নটা আসছে, বিজ্ঞান যেটা লিখতে আর কি আমরা লিখি জ্ঞান বা বিজ্ঞান। তোমরা যারা যুক্ত বর্ণ পড়েছো, ডেফিনেটলি আমার মনে হয় যে প্রথমে এই ওয়ার্ডটা দিয়ে আমরা যুক্ত বর্ণ পড়া স্টার্ট করি, আমাই রাইট? তার মানে হচ্ছে এটা ভুল হওয়ার কোনো সুযোগ নাই বলে আমি বিশ্বাস। তারপর 10 নম্বর কোশ্চেনটা দেখেন, হচ্ছে মনোযোগ এর শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটা? তোমরা দেখবা, আমিও বরাবরের মতো ক্লাসে বলে আসছিলাম যে হচ্ছে সন্ধি থেকে যদি প্রথমে কোশ্চেন করে, মানবিকে যারা পরীক্ষা দিবা বা ইউনিটে যারা পরীক্ষা দিবা বিভাগ পরিবর্তনে, তাদের জন্য বলে আসছি সন্ধি থেকে যদি প্রথমত কোশ্চেন আসে, তাহলে হচ্ছে বিসর্গ সন্ধিটা ইম্পর্টেন্ট। এবং একটা মজার বিষয় হচ্ছে, সি ইউনিটে ধরুন আপনি যদি বিগত 10 বছরের সন্ধি প্রশ্ন খেয়াল করেন, তাহলে এর ভিতরে মিনিমাম 70% প্রশ্ন বিসর্গ সন্ধি থেকে, সি ইউনিটের ক্ষেত্রে। হ্যাঁ, এটা একটা কোশ্চেন ছিল। তার মানে হচ্ছে আমরা জানি সন্ধিজাত শব্দে যদি হচ্ছে 3টা স যুক্ত থাকে বিসর্গ সন্ধিতে, র, রেফ, ওকার থাকে, এগুলো উঠে গিয়ে এগুলার পরিবর্তে কি হবে? বিসর্গ। তার মানে এই জায়গায় বিসর্গটা, এই জায়গায় ওকারটা আছে, ওকারটা উঠে গেছে, উঠে গিয়ে কি হয়েছে? বিসর্গ হয়েছে। বিসর্গের পরে বাকি অংশগুলো অপরিবর্তিত থাকবে, তাই থেকেছে। তার মানে 10-এর উত্তরটা 1 হচ্ছে। কত হচ্ছে? 1। তোমরা কে কোনটা উত্তর করেছো চাইলে কমেন্টস অংশে জানাতে পারো। আর 11 নম্বর প্রশ্নটা দেখেন, উপশহর শব্দটি কোন সমাস? আমি ক্লাসে বরাবরের মতো একটা কথা বলে আসছি, সমাস থেকে যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই আমি গুরুত্ব দিয়েছিলাম 3টা সমাসকে, তবে এটার মধ্যে গুরুত্ব অংশের মধ্যে অব্যয়ভাব ছিল না, অনেস্টলি স্পিকিং। এবং আমাদের আমি বলি আপনার না থাকার পিছনে কারণ আছে। আমি বলতেছি কি কারণ হচ্ছে, আমাদের নতুন যে সমাসের ক্রম এর অব্যয়ভাব নাই। আচ্ছা, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরই এই পুরান সমাস ক্ষেত্রের প্রশ্ন আসলে এই পুরাতন সিলেবাসটা ফলো করে। আপনাদের অনেকেই বিউনিটে পরীক্ষা দিবেন, তো তাদের জন্য একটা সতর্কবার্তা। কি সতর্কবার্তা? দেখেন, আমি ক্লাসে বলেছিলাম যে আপনার সমাসের ক্ষেত্রে পুরান সিলেবাস পড়তে হবে, পুরান থেকে প্রশ্ন আসে। সো এই ক্ষেত্রে যারা বিতে দিবেন, আপনার যে 99 পুরানটা আছে ওইটা ফলো করবেন ভাই, ওইটা থেকে প্রশ্ন আসে। আচ্ছা, না সজীব স্যার আমাকে একটু কথা শেষ করতে দিবেন। সেটা হচ্ছে উপশহরটা আসলে বেসিক্যালি আমি ক্লাসে বলছিলাম, যদি অর্থ জানতে চাওয়া হয় আসবে হচ্ছে অব্যয়ভাব থেকে, এবং হচ্ছে দ্বন্দ্ব সমাস থেকে, মানে হচ্ছে অর্থ জানতে চাওয়া হয়েছে। তার হচ্ছে উপশহর, তার মানে হচ্ছে অ্যাজ লাইক শহর, মানে হচ্ছে সাদৃশ অর্থে ব্যবহার হয়েছে। তার মানে হচ্ছে 12 নম্বর কোশ্চেনে দেখেন, তাহার হাসিতে গান, তাহার কান্নায় গান, এটা কোন ধরনের বাক্য? 100% যৌগিক বাক্য। এখানে খেয়াল করেন, যৌগিক বাক্যের কারণ আছে। আমরা জানেন যে নরমাল যদি একটা বাক্য হয় তাহার হাসিতে গান শেষ, তাহার কান্নায় গান। এখন আপনি বলতে পারেন স্যার এখানে কোনো যোজক নাই, তো যোজক থাকতে হয় না সব সময়। যদি আলাদা আলাদা দুটো স্বাধীন বাক্য হয় সেক্ষেত্রেও সেটা যৌগিক বাক্য হয়। তাহলে যারা উত্তর করছেন জটিল ভাই, এটা ভুল উত্তর হবে আপনার। যদি যোজক নাও থাকে, যদি আলাদা আলাদা দুটো স্বাধীন বাক্য হয় সেক্ষেত্রে সেটা যৌগিক বাক্য। সুতরাং তাহার হাসিতে গান শেষ, তাহার কান্নায় গান, এটা অবশ্যই যৌগিক বাক্য। ইনশাআল্লাহ আমরা আশা করব, আমরা জানি, আমরা আমাদের দোয়া রইল তোমাদের প্রতি, সবার পরীক্ষা ভালো হয়েছে এবং অবশ্যই সুন্দর হয়েছে। আপনাদের সবার জন্য শুভকামনা। আমাদের ঠিক আছে ভাই, আচ্ছা, ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের হচ্ছে ম্যানেজমেন্টের উত্তর নিয়ে আসছেন মুশফিক স্যার। আচ্ছা, অনেক ধন্যবাদ সবাইকে জানাচ্ছি বাংলার উত্তর দেওয়ার জন্য সজীব স্যার এবং আমাদের নিয়ামল স্যারকে। আচ্ছা, এই মুহূর্তে আমরা অ্যাকাউন্টিংয়ের উত্তর পেয়েছি, বাংলার উত্তর পেয়েছি এবং ইংরেজিও পেয়েছি। এখন আরও গুরুত্বপূর্ণ 3টে সাবজেক্ট, আমাদের ম্যানেজমেন্ট, ফাইন্যান্স এবং মার্কেটিং, এই 3টি সাবজেক্টের তোমাদের উত্তর নিয়ে আসছেন আমাদের মুশফিক স্যার, যে কিনা লেকচার শিট এবং বইয়ের সাথে জড়িত। আশা করি স্যার সুন্দরভাবে সাবলীলভাবে তোমাদের উত্তরগুলো বলে দিবে। স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি, একটু প্লিজ।
ধন্যবাদ ইমন স্যার, আমার খুব পছন্দের একজন বড় ভাই, জনপ্রিয় ইংরেজি শিক্ষক ইউসিসি গ্রুপের। আপনাদের সলভ প্রায় শেষ পর্যায়ে বিষয়ভিত্তিক যে লাস্ট যে 3টা সাবজেক্ট আছে, ফিনান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এই 3টা সলভ আমি নিয়ে আসছি। যদিও আপনাদের ম্যানেজমেন্ট মার্কেটিংয়ের সলভটা সুব্রত স্যারের নেওয়ার কথা, আপনাদের স্যার কোনো একটা কারণে অনুপস্থিত, যার কারণে স্যারের সাবজেক্ট দুটো আমি সলভ করে দিচ্ছি, এবং আমার যে সাবজেক্টটা সেটা হচ্ছে ফিনান্স। টোটাল ওভারঅল এই 3টা সাবজেক্ট আমি আপনাদের সাথে একই সাথে সলভ করে দিচ্ছি। পেনটা কোথায় এখানে? পেন লিখলেই দাগ হয়ে যাবে। আচ্ছা, আর ইয়ে করার জন্য? আচ্ছা, তুমি তো আসো। ওকে, আমরা ম্যানেজমেন্টের প্রথম প্রশ্নটা যদি দেখি, ফার্স্ট অফ অল বলা হয়েছে, এটার সাথে এটা মিল নেই, এনিওয়ে সমস্যা নেই। 37, হ্যাঁ, আমরা কোশ্চেনের নাম্বার দেখবো। দেখেন এই যে বাংলাদেশে কোম্পানি নিবন্ধনের জন্য দায়িত্বশীল সংস্থা কোনটি? এটা আমাদের লেকচার শিটে সরাসরি ছিল, যেটা হচ্ছে কি, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে, এখানে কি আছে, হ্যাঁ, আরটিজিএস, যেটাকে আমরা বলছিলাম, হ্যাঁ, যে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি, আরটিজিএস, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি, এটা আমাদের লেকচার শিটেই ছিল। ওকে, প্র্যাকটিসের ভিতরে ছিল এই কোশ্চেনটা। দেন হচ্ছে বাজেট কোন মেয়াদি পরিকল্পনার উদাহরণ? এটা নর্মালি হচ্ছে বাজেটটা আসলে একার্থক পরিকল্পনা হয়, কিন্তু হচ্ছে অপশনে একার্থক পরিকল্পনা নেই, সো আমাদের এখানে এটা কি হবে, স্বল্প মেয়াদি পরিকল্পনা, ঠিক আছে, কারণ বাজেট নর্মালি 1 বছরের জন্যই হয়। ওকে, আচ্ছা, এরপরে বলা হচ্ছে পেট্রোলিয়াম রিফাইনিং, সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের নিষ্কাশন শিল্প বা উত্তোলন শিল্প বা পরিশোধন শিল্প, যেটাকে আমরা বলে থাকি আর কি। ওকে, নাম্বার 40 নাম্বার বলা হচ্ছে নিচের কোনটি কার্য বহির্ভূত প্রশিক্ষণ পদ্ধতি? কার্য বহির্ভূত, দেখুন এই যে পদ আবর্তন, শিক্ষানবিশ, তারপর হচ্ছে এই বিশেষায়িত কাজ, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কাজের সাথে সম্পৃক্ত, কিন্তু কার্য বহির্ভূত কোনটা? কার্য বহির্ভূত হচ্ছে এই যে এটা বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রশিক্ষণ, ঠিক আছে। ওকে, 41 কার্যভিত্তিক সংগঠনের মূল লক্ষ্য কি? কার্যভিত্তিক সংগঠনের মূল লক্ষ্যটা কি? আমরা জানি যে কার্যভিত্তিক সংগঠনে কাজের প্রকৃতি অনুযায়ী আমরা বিশেষজ্ঞদের হাতে দায়িত্বগুলোকে অর্পণ করে থাকি, অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে আমাদের অ্যান্সার হবে কি, কাজের বিশেষজ্ঞতা। দেন হচ্ছে 42 বলা হচ্ছে নিম্নলিখিত কোনটি কার্ট লুইন নেতৃত্বের ধরন নয়? সত্যি কথা বলতে কার্ট লুইনের সাথে কানেক্টেড হচ্ছে স্বৈরাচারী, কানেক্টেড হচ্ছে গণতান্ত্রিক, কানেক্টেড হচ্ছে মুক্ত নেতৃত্ব। তো ধরন নয় কোনটা? সেটা হচ্ছে আমলাতান্ত্রিক, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা বলতে পারি 43 ব্যবস্থাপনার কোন নীতি শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে সমতার গুরুত্ব, মানে শ্রমিক এবং ব্যবস্থাপনা, মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ দুই পক্ষের সাথে ন্যায় বা ইনসাফ নিশ্চিত করে কোন নীতি? সেটা হচ্ছে ন্যায়পরায়ণতার নীতি। ওকে, আচ্ছা, নাম্বার 44-এ বলা আছে নিচের কোনটি অভ্যন্তরীণ নিয়োগের উৎস হিসেবে, আমরা যদি অভ্যন্তরীণ নিয়োগের উৎস বলি তাহলে সেক্ষেত্রে কি হবে, দেখুন অভ্যন্তরীণ নিয়োগের উৎস হিসেবে বিবেচিত, সেটা হচ্ছে কি পদোন্নতি, পদের উন্নতি। যেমন আমরা হচ্ছে সহকারী ব্যবস্থাপককে ব্যবস্থাপক করছি, সো পদের উন্নতি হচ্ছে প্রতিষ্ঠানে ইন্টারনালি হচ্ছে আমরা নিয়োগ করছি। 45-এ বলা হচ্ছে অদৃশ্য ট্রেড বলতে বোঝানো হচ্ছে, আমরা জানি সেবার একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি, অদৃশ্যমানতা, তাই না? অ্যান্ড দ্যাটস ওয়াই এটা হবে কি, সেবা বাণিজ্য। 46-এ বলা আছে হাজবার্গের দ্বি উপাদান তত্ত্ব, একটু উপরে তুলতে হবে। হাজবার্গের দ্বি উপাদান তত্ত্ব যে বেতন ও কাজের পরিবেশ, আমরা জানি যে রক্ষণাবেক্ষণমূলক উপাদান বা হাইজিন ফ্যাক্টর বলতে আমরা যেটাকে বুঝি, সেটা হচ্ছে আমাদের জন্য বাধ্যতামূলক উপাদান, যেটা ছাড়া আমাদের সম্ভব না। সো এই যে বেতন ও কাজের পরিবেশ হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক উপাদান বা যেটাকে আমরা হচ্ছে হাইজিন ফ্যাক্টর। ওকে, দেন বলা হচ্ছে ব্যবস্থাপনা কোন স্তর কৌশলগত সিদ্ধান্তে, নর্মালি ডিসিশন মেকিং কারা করে থাকে, শীর্ষ স্তর বা উচ্চ স্তর। সো এখানে এটা কি হবে, শীর্ষ স্তর বা উচ্চ স্তর। এরপরে বলা হচ্ছে নিয়ন্ত্রণ কি, এটা বিগত বছর আসা প্রশ্ন, ইনফ্যাক্ট আমরা হচ্ছে এইচএসসিতে জ্ঞানমূলকেও পড়ে এসেছি কি নিয়ন্ত্রণ এটি কি প্রক্রিয়া, ধারাবাহিক প্রক্রিয়া। সো এখানে অ্যান্সার হবে কি, ধারাবাহিক প্রক্রিয়া। সো এই ছিল হচ্ছে ম্যানেজমেন্ট। তোমরা চট করে কমেন্ট সেকশন জানিয়ে দাও ম্যানেজমেন্টে তোমাদের কার কয়েকটা কোশ্চেন কারেক্ট হলো বা ভুল হলো। এবারে হচ্ছে আমরা আমাদের যেটা মানে অপশনাল যে দুইটা সাবজেক্ট ছিল, একটা হচ্ছে মার্কেটিং, হ্যাঁ আরেকটু উঠাও, এটা আরেকটু উঠাও, 49 থেকে উঠাও, 49 পর্যন্ত পুরো উঠাও, না ওইটুকু উঠাক পর আবার এসে দিয়ে করবো না, এইটুকু উঠাও তুমি, 49 পর্যন্ত উঠাই দাও, আর আরেকটু উপরে উঠাও, হ্যাঁ আরেকটু, ওকে 52 পর্যন্ত তো, ওকে ফাইন। আচ্ছা, মার্কেটিং, হ্যাঁ প্রোডাকশন ম্যানেজমেন্ট বা মার্কেটিং বা উৎপাদন ব্যবস্থাপনা বিপণন। দেখুন আমরা হচ্ছে মার্কেটিংয়ের সলভ যদি করি, দেখুন বলা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা লিড টাইম
সরি, ওকে, লিড টাইম, এটা ফিনান্সেরও কনসেপ্ট। হ্যাঁ, তো যাই হোক, তো লিড টাইম মানে কি? লিড টাইম মানে হচ্ছে এই যে কারেক্ট আছে, এটা কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে পণ্য চূড়ান্ত ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত আমার যতটুকু সময় লাগে ওটা হচ্ছে আমার লিড টাইম। ঠিক আছে, বাংলায় আমরা নর্মালি বলি পৌঁছানোর সময়, বাট বইয়ের ভাষায় এটাকে বলা হচ্ছে লিড টাইম। ওকে, দেন বলা হচ্ছে 50 নম্বরে উৎপাদন ব্যবস্থার প্রেক্ষাপটে কাইজেন। কাইজেন বলতে কি বুঝো? কাইজেন, ঠিক আছে। তো কাইজেন বলতে আমরা কি বুঝি উৎপাদন ব্যবস্থাপনায়? কাইজেন বলতে কি বলা হয়? কাইজেন, কাইজেন বলতে বলানো হচ্ছে আমাদের ক্রমাগত উন্নতি, ক্রমাগত উন্নতি। ঠিক আছে, আস্তে আস্তে ডে বাই ডে ডেভেলপ করাকে বলা হচ্ছে কাইজেন। দেন বলা হচ্ছে বিজ্ঞাপনে কোন ধরনের বিজ্ঞাপনের লক্ষ্যে গ্রাহকদের এক ব্র্যান্ড থেকে অন্য ব্র্যান্ডে যেতে উৎসাহিত করে। সো নর্মালি যখন আমরা একটা আরেকটার সাথে কম্পেয়ার করি, তাই না, তখনই তো হচ্ছে আমি একটা ব্র্যান্ড থেকে আরেকটা ব্র্যান্ডে সুইচ করি, অ্যান্ড দ্যাটস ওয়াই এটা অ্যান্সার হবে কি? তুলনামূলক বিজ্ঞাপন। ওকে, আচ্ছা, এরপরে বলা হচ্ছে বাজারজাতকরণে কোন কাজটি তৃতীয় পক্ষ দ্বারা করা হয়। দ্যাট মিনস ক্রেতাও করে না, বা যারা হচ্ছে আপনার সাপ্লায়ার তারাও করে না। ঠিক আছে, তার মানে করে কারা? থার্ড একটা পার্টি। ঠিক আছে, এবং আমরা যেটা বলি কি নন পেইড মাধ্যম যেটা, সো এটা কি হবে? সেটা হচ্ছে প্রচার। অ্যান্সার হবে হচ্ছে প্রচার। ওকে, সেটা একটু ওকে ওকে চলবে। দেন হচ্ছে 53-তে বলা হচ্ছে নিচের কোনটি জাতীয় আয়ের পরিমাপক। দেখুন, আমরা আয় আমাদের কোথা থেকে হয়? ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের উৎপাদন করতে হয়, রাইট? উৎপাদন থেকেই তো হচ্ছে আয়, দেন হচ্ছে ব্যয়, তারপর হচ্ছে সঞ্চয়, তাই না? সো আয়ের পরিমাপকটা কি? উৎপাদন। সরি, পেন লাগবে। ওকে, হচ্ছে উৎপাদন। ওকে, এরপরে বলা হচ্ছে 54 পণ্যের জীবনচক্রের কোন পর্যায়ে বিক্রি সর্বোচ্চ থাকে। এটা আসলে বিগত বছরের প্রশ্ন, জাস্ট হচ্ছে একটু কথাটা ঘুরাই দিছে। হ্যাঁ, এটা হবে কি? হচ্ছে পরিপক্কতা। ঠিক আছে, পরিপক্কতা। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে পরিপক্কতার পর্যায়ে। ওকে, আচ্ছা, এরপরে যদি আমরা হচ্ছে খেয়াল করি, দেন বলা হচ্ছে কার্যক্রমের ধারাবাহিকতা নির্ণয় করার প্রক্রিয়াটাকে কি বলে? এটা উৎপাদনের প্রশ্ন, এটার অ্যান্সার হচ্ছে, এটা মেমোরাইজিং কোশ্চেন, এটা হচ্ছে রাউটিং। 56-এ বলা হচ্ছে নিচের কোনটি বাজারজাতকরণ পরিবেশের ব্যষ্টিক উপাদান। দেখুন, ব্যষ্টিক মানে কি? ব্যষ্টিক মানে হচ্ছে অভ্যন্তরীণ, মানে আরও সহজ ভাষায় বললে কি নিয়ন্ত্রণযোগ্য, তাই না? তাহলে নিয়ন্ত্রণযোগ্য উপাদান কিন্তু কি? ক্রেতা। আচ্ছা, এরপর হচ্ছে মূলধন গঠনের শেষ পর্যায়ে, যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন, দেখুন এ নাম্বারের প্রথম পর্যায়ে, বি নাম্বারের দ্বিতীয় পর্যায়ে, সি নাম্বারের তৃতীয় পর্যায়ে, আলটিমেটলি শেষ পর্যায়ে কিন্তু লাস্ট অপশনেই আছে। ঠিক আছে, তো শেষ পর্যায়েটা কি? বিনিয়োগ। দেখছেন, আপনারা কিন্তু কত সহজ একটা প্রশ্ন ছিল, স্যাররা বলেই দিছে যে লাস্ট অপশন যেটা থাকবে সেটাই শেষ পর্যায়ে। ওকে, এনিওয়ে 58 বলছে যে বাজারজাতকরণ গ্রাহকদের জন্য কি সৃষ্টি। এটা গত বছরের ঢাবি রিটার্নে আসছে, সরাসরি প্রশ্ন, কি সৃষ্টি করে? সেটা হচ্ছে ভ্যালু। ওকে, আচ্ছা, 59-এ আছে উৎপাদন ব্যবস্থাপনায় লেআউট শব্দটি দ্বারা কি বোঝায়। নর্মালি আমরা জানি লেআউট হচ্ছে সাজানো বা বিন্যাস, তাই না? সো সাজানো বা বিন্যাস, দেখুন অপশন এ, অপশন সি, অপশন ডি কোনোটার সাথেই কানেক্টেড আসলে করা যায় না। সো সাজানো বা বিন্যাস এটার সাথে হয় কি? যন্ত্রপাতির অবস্থান। ঠিক আছে, যন্ত্রপাতির অবস্থান আমরা নর্মালি হচ্ছে সাজানোর সাথে কানেক্টেড। ওকে, লাস্ট ওয়ান, নিচের কোনটি বাজারজাতকরণ গবেষণার ধাপ নয়। বাজারজাতকরণ গবেষণায় কখনোই ক্রেতার চাহিদা নিয়ে কাজ করা হয় না। সো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, যদিও আমি ক্রস দিয়ে দিলাম, নয় তো এই জন্য ক্রস দিয়েছিলাম। এনিওয়ে, সো এই ছিল হচ্ছে আপনাদের মার্কেটিংয়ের কনসেপ্ট। দেখা যাচ্ছে যে এবার মার্কেটিংয়ে উৎপাদন থেকে একটু বেশি প্রশ্ন দিয়েছে, প্লাস আমরা কি দেখতে পাচ্ছি? উৎপাদন থেকে একটু টাফ কোশ্চেন দিয়েছে, তাই না? ওকে, ফাইন। লাস্ট টপিক হচ্ছে ফিনান্স। যারা দাগিয়েছি, যারা আমার সাথে ক্লাস করেছিলেন, তারা খুব ভালোভাবে খেয়াল করেন। দেখুন, আমরা ফিনান্স অংশটা যদি সলভ করি, প্রথম বলা আছে নিচের কোনটি শেয়ার বাহ্যিক অর্থায়নের উৎস। নাম্বার 1 কি হবে? শেয়ার ইস্যু। আরে বারবার খালি পেন সিলেক্ট করতে ভুলে যায়, দেখছেন? আপনাদের চেয়ে আমাদের এক্সাইটমেন্ট বেশি। শেয়ার ইস্যু, ঠিক আছে, আমরা যখন শেয়ার ইস্যু করি বিনিয়োগকারীদের কাছ থেকে আমরা হচ্ছে বহিস্থ উপায়ে হচ্ছে আমরা অর্থ সংগ্রহ করি। তো বাহ্যিক অর্থায়ন হচ্ছে শেয়ার ইস্যু। এরপরে বলা হচ্ছে সীমিত সম্পদকে নির্দিষ্ট গ্রহণযোগ্য প্রকল্পের মধ্যে বন্টনের প্রক্রিয়া। এই ক্লাস কোশ্চেন আমি বারবার বলছিলাম যে রিটেনে আসার সম্ভাবনা, রিটার্নে আসে নাই তো কি হয়েছে? আসছে তো, এমসিকিউতে আসছে। সো সীমিত সম্পদ, দ্যাট মিনস আমার ফান্ড যখন লিমিটেড থাকে তখন আমি কি প্রকল্পের অগ্রাধিকারের ভিত্তিতে আমি ইনভেস্টমেন্ট করি। সো এটা হচ্ছে মূলধন রেশনিং, বা যেটাকে আমি বাংলায় বলি কি মূলধন বরাদ্দকরণ। এরপরে দেখেন এই অঙ্কটা ঢাবির অঙ্ক, বিগত বছরে হুবাহু তুলে দিছে, এবং আপনারা আমি বারবারই আপনাদের একটা শর্টকাট দেখাতাম, সেটা কি? যদি ক্রয় মূল্য 100 হয়,
যদি ক্রয় মূল্য 100 হয়, দেখুন আমরা সূত্রটা যদি খেয়াল করি, সূত্রটা কি ছিল? সি প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড বাই P0 ইন্টু 100, এটা ছিল আমাদের সূত্র, রাইট? তো আমি আপনাদের বারবার ক্লাসে বুঝেছিলাম কি, যদি ক্রয় মূল্য 100 হয়, দেখুন এই যে ক্রয় মূল্য কিন্তু 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য যদি 100 হয় সেক্ষেত্রে আমাদের, আচ্ছা মোছার উপায় কি, পাইছি, সেক্ষেত্রে আমাদের সূত্র কিন্তু এইটা, আমি আপনাদের ক্লাসে কিন্তু শিখাইছিলাম। দেখেন যদি ক্রয় মূল্য 100 সেক্ষেত্রে সূত্র হচ্ছে এইটা, তাই না? তাহলে আলটিমেটলি দেখেন আমার সি কত দেয় আছে 5, আর P1 মাইনাস P0 মানে কি, ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য। দেখেন ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য 100 আর 25, পার্থক্য কত? 25। তাহলে 5 আর 25 কত? 30। ঠিক আছে, এটা মুখে মুখেই করা যায়, সূত্রের কোনো দরকার হয় না। যারা আমার সাথে ক্লাস করেছিলেন তারা নিশ্চয়ই 1 সেকেন্ডে অ্যান্সারটা করতে পেরেছেন। সো অ্যান্সার হচ্ছে 30%। ওকে, আচ্ছা এরপরে বলছে 64, নিচের কোনটি আর্থিক ব্যবস্থাপকের কাজ? আমরা জানি আর্থিক ব্যবস্থাপকের কাজ 3টা, তার মধ্যে অন্যতম প্রথম কাজ হচ্ছে কি, বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা। 65, নিচের কোনটির উপর অর্থের সময় মূল্য নির্ভর করে না? অর্থের যে পরিমাণ আছে এটার সাথে অর্থের সময় মূল্য কোনোভাবেই কানেক্টেড না। ওকে, বাট অনিশ্চয়তা, তারল্যের প্রবণতা, ভোগের প্রবণতা, এই জিনিসগুলো হচ্ছে ডিফার করে। দেন বলা হচ্ছে মুদ্রা বাজারের উপাদান, ট্রেজারি বিল, এটা আমাদের লেকচার শিটে ছিল, আমাদের বইও ছিল। ওকে, বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস, যারা আমার সাথে ক্লাস করছেন আমি কিন্তু ক্লাসে সরাসরি লিখাই দিয়েছিলাম যে আয়ের প্রধান উৎস কি, ঋণ থেকে প্রাপ্ত সুদ। বা যদি বলতো মূলধন মানে তাদের ক্যাপিটাল, হ্যাঁ এটাকে কি বলা যায়, ফান্ডের প্রধান উৎস, তখন কিন্তু আমানত হতো। হ্যাঁ, তো এটা দিয়েছিল গত বছর, এই বছর দিচ্ছে আয়ের প্রধান উৎস ঋণ থেকে সুদ। আচ্ছা এরপরে বলতেছে যে ব্যাংক রেট বৃদ্ধির ফলে কি হয়? ব্যাংক রেট বাড়লে কি হয়? ব্যাংক রেট বাড়লে বাণিজ্যিক ব্যাংকের ঋণ দানের ক্ষমতা কমে আসে, রাইট? অ্যান্ড দ্যাটস ওয়াই তখন কি হয়, জনগণের কাছে ঋণের পরিমাণ কমে যায়, তাদের কাছে ক্যাশ টাকা কম থাকে, যার ফলশ্রুতিতে কি হয়, মূল্যস্ফীতি বৃদ্ধি পায়। আচ্ছা এরপরে বলা হচ্ছে 69-এ ক্যাশ রিজার্ভ রেশিও, ক্যাশ রিজার্ভ রেশিও, আচ্ছা যেটাকে আমরা ইংলিশে বলতেছি কি, ইংলিশে বলতেছি কি, সিআরআর, সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। তো প্রত্যেকটা বাণিজ্যিক ব্যাংক তাদের আমানতের সিআরআর একটা অংশ কার কাছে জমা রাখে? কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখে। নাম্বার 70, ব্যাংক গ্রাহকের সম্পর্কের ভিত্তি। ইনফ্যাক্ট এই বছর এটা বিসিএসেও আসছে, আমি আপনাদের বলছিলাম বিসিএস এর প্রশ্নটা দেখে যেতে, অনেককে আমি বিসিএস এর প্রশ্ন দিয়েছিলামও, ওইখানে প্রশ্নটা দেওয়া আছে ব্যাংক গ্রাহকের সম্পত্তির ভিত্তি হলো দেনাদার পাওনাদার। ঠিক আছে, এরপরে বলতেছে বিমার মূল ভিত্তি কি? বিমা মূলত কি নিয়ে কাজ করে? বিমা মূলত ঝুঁকি কমানোর জন্য কাজ করে। সো মূল ভিত্তি হচ্ছে ঝুঁকি বন্টন, এবং সবচেয়ে পুরাতন বিমা, বিগত বছরে অনেকবার আসে এই প্রশ্ন, আমাদের লেকচার শিট থেকে হুবাহুই প্রশ্নটা দেয়া আছে যে আমাদের বিশ্বের প্রথম বিমা কোন বিমা? নৌ বিমা। কোথায় চালু হয়? ইতালিতে চালু হয়। বুঝতে পেরেছেন? সো এই ছিল হচ্ছে আমাদের ফিনান্সের একটা সলিউশন। রিটেনের সলিউশন আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন, আমাদের পেজে আমরা আপলোড করে দিব। আশা করি আপনারা ভালো পরীক্ষা দিয়েছেন, ইনশাআল্লাহ পরবর্তী পরীক্ষা আরও ভালো করে দিবেন, এই শুভকামনায় আপনাদের সাথে আমি মুশফিক স্যার বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।